আগামী নির্বাচনে জয়ী হলে ৩১ দফার আলোকে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বিএনপি, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জুলাইয়ে ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা। তারা অভিযোগ করেন, ভারতে আওয়ামী লীগ কার্যালয় খুলে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ করা হচ্ছে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব অভিযোগ করেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শুক্রবার বিকালে প্রেসক্লাবে আয়োজন করা হয় সনাতনী সমাবেশের। দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দেন জাতীয়তাবাদী মতাদর্শীরা। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম নাকি আরো আছে। এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘোরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেজন্যই আমাদের সকলের সজাগ থাকতে হবে আমাদের জাতীয় স্বার্থে। প্রেসক্লাবে অন্য এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। বিএনপির যত দোষ বা গুণ থাক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা, বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময়, যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। মানুষের ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। এর আগে শুক্রবার সকালে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ বলেন, পিআর নয়, বরং বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে, অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে বলেও জানান বিএনপি নেতারা। দেশের এক ক্রান্তি লগ্নে ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গত এক বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে বড় ধরনের ধস নেমেছে। ট্রেনের সংখ্যা 15টি থেকে নেমেছে 2টিতে। 2024-25 অর্থ বছরে রেলপথে আমদানি হয়েছে মাত্র 12,000 মেট্রিক টন পণ্য, যেখানে আগের বছর আমদানি 41,000 মেট্রিক টন। এক বছর ঘাটতি 29,000 মেট্রিক টন। বকুল মাহবুবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি রপ্তানি বাণিজ্যে আগ্রহী ব্যবসায়ীরা। এই পথে পণ্য আমদানিতে সময় ও অর্থ কম লাগার পাশাপাশি নিরাপদে পণ্য খালাস করা যায়। তবে গত বছর 5 আগস্টের পর ভারত সরকারের একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞায় রেলপথে পণ্য আমদানি করতে পারছেন না অনেক আমদানিকারক। আমদানিকারকদের অভিযোগ, নানা প্রতিবন্ধকতায় 2024-25 অর্থ বছরে ভারত থেকে 1296টি ওয়াগনে 12,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। 2023-24 অর্থ বছরে যার পরিমাণ ছিল 41,000 মেট্রিক টন। এক বছরে ঘাটতি 29,000 মেট্রিক টন। যে মালগুলো আসে তাতে আমাদের সুবিধা আছে, এখানে ট্রেনে করে মালটা বাংলাদেশে পৌঁছে যায় এবং খুব নিরাপদে এখানে এসে মালটা আনতে হয়। ব্যবসায়ীরা জানান, রেলযোগে পণ্য ভারতে রপ্তানির নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত তা চালু হয়নি। আমদানি রপ্তানি বাণিজ্য সংকট কাটাতে দুই দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। রেলে
বিগত 22 থেকে 24 সাল পর্যন্ত যথেষ্ট আমদানি হয়েছে। পরবর্তীতে ডলার সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলের পণ্য আসা কম হয়ে গেছে। বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে আগে প্রতি মাসে 10 থেকে 15টি ট্রেন এলেও সেই সংখ্যা দাঁড়িয়েছে 2 থেকে 3টিতে। আগস্টের আগে বেনাপোল ইস্টার্ন বন্দরের মাধ্যমে ভারত থেকে 15-20টি ট্রেন এর মাধ্যমে মালামাল আমদানি হয়েছে। বর্তমানে আমদানি ট্রেনের সংখ্যা কমে গেছে। ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম। এই সমস্যা দ্রুত নিরসন হলে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবে। বেনাপোল বন্দরে রেলপথে আমদানি রপ্তানি বাণিজ্যে ভাটা পড়ায় রেলওয়ের রাজস্ব 6 কোটি টাকা থেকে নেমেছে 2.5 কোটিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার ঢাকায় এসেছেন। শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। পাকিস্তান হাই কমিশন এক বার্তায় এ তথ্য জানায়। ইমরান হায়দারকে ঢাকায় স্বাগত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার এবং হাই কমিশনের কর্মকর্তারা। গত 11 মে হঠাৎ করে ঢাকা ছাড়েন হাই কমিশনার সৈয়দ মারুফ। সেদিনই পাকিস্তান হাই কমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মারুফের ঢাকা ছেড়ে যাওয়ার তথ্য সম্পর্কে অবহিত করে। ইমরান ঢাকায় সাবেক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হবেন। বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে লেবাননে অনুষ্ঠিত হয়েছে আনন্দ ভ্রমণ। নান্দনিক স্থান শ্যামা আরিফে জড়ো হন 2 শতাধিক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের মনে চাঞ্চল্য ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য বলে দাবি আয়োজক কমিটির। আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেন ঢাকা ঐক্য ফোরামের সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রধান উপদেষ্টা সৈয়দ আলম, সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সাংগঠনিক সম্পাদক আলামিন। আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের চাপ থেকে কিছুটা মুক্তি পেতেই প্রবাসীদের এমন আয়োজন। ঢাকা সংগঠন সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা সবসময় যাতে এভাবে আনন্দ উপভোগ করতে পারি সকলকে নিয়ে। প্রায় 200+ বাংলাদেশি প্রবাসী মহিলা এবং পুরুষ একত্রিত হয়েছি। আমার মনে হয়েছে যে এখানে ছোট্ট একটি বাংলাদেশ অবস্থান করছিল। প্রবাসীদের মাঝে সুরের মূর্ছনা ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের মিশিগানে আসছেন নগর বাউল জেমস। 23তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালে এই রক আইকনের পরিবেশনায় মাতবে গোটা শহর। 3 দিনের উৎসবে গান করবেন সেলিম চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও ব্র্যান্ড রিদম অব বাংলাদেশ। বিনোদনে যোগ দেবেন জনপ্রিয় অভিনেতা জায়েদ খান ও দিঘি। 8, 9 ও 10 আগস্ট হ্যামট্রামিক শহরের জোসেফ ক্যাম্পু এভিনিউতে প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য আয়োজন। লন্ডনে ইস্ট হ্যান্ড চ্যারিটির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল উইমেন সোশ্যাল সেশন। বুধবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর ফিরোজা ভুইয়া ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী রওশন আরামনি। সমন্বয়ক ফাহিমা নিপার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া ও সমাজকর্মী শারমিন চৌধুরী। লন্ডন হিথ্রো বিমানবন্দরে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্নাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য যুবদল। অভ্যর্থনার নেতৃত্ব দেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার একসাথে 18টি আবাসিক হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। এই কমিটিগুলোর মাধ্যমে প্রায় 600 শিক্ষার্থী নতুন করে দায়িত্ব পেলেন, যা ক্যাম্পাসের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পুরোদমে ফিরছে ছাত্র দলের রাজনীতি। শুক্রবার ঢাবি ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে 18টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে বিলুপ্ত করা হলো আগের সব হল কমিটি। নতুন কমিটির কাছে নেতাকর্মীদের প্রত্যাশাও অনেক।
সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট খুশি আমাদের এই কমিটি নিয়ে। কমিটি প্রকাশের পর এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি যে কাউকে জোর করে বা কারো নাম অনিচ্ছাকৃতভাবে কারো নাম হল কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির কাছে তা যদি যৌক্তিক হয় ছাত্রদল তাদেরকে প্রাণপণ চেষ্টা করবে সেই দাবিগুলো পূরণ করে দেওয়ার জন্য। আশা করি সেই কমিটি মানে শিক্ষার্থী বান্ধব কমিটি। নতুন এই কমিটিগুলোতে মোট 593 জন শিক্ষার্থীকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে, যা সংগঠনটির তৃণমূল পর্যায়ে শক্তি সঞ্চয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে জোর করে নয়, শিক্ষার্থীদের স্বেচ্ছায় রাজনীতিতে অংশ নিতে উৎসাহিত করছে ছাত্রদল, জানান জসিমউদ্দিন হলের নতুন এই আহ্বায়ক। আমরা চাইবো যে হলে যারা শিক্ষার্থী রয়েছে সবসময় তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীর কর্মকাণ্ড পরিচালনা করতে। এই ক্ষেত্রে আমরা কোনো জোর জবরদস্তি করব না, কিন্তু আপনি একজনকে জোরপূর্বক আনলেন এইটা যেমন অন্যায়, ঠিক একইভাবে আপনি ছাত্র রাজনীতি করতে চান না কিন্তু ছাত্র রাজনীতি করা একজনকে বাধাগ্রস্ত করলেন, এটাও অন্যায়। যে হলগুলোতে নতুন নেতৃত্ব এসেছে তার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টারদা সূর্য সেন হল, বিজয় 71 হল, হাজী মোহাম্মদ মহসিন হল, মুজিবুর রহমান হল, শহীদ সার্জন জহিরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হল। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি বিরোধী এক ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছিল এবং শিক্ষার্থীদের মন জয় করেই আমরা আসলে হলগুলোতে কমিটি প্রদান করেছি এবং যারা দায়িত্বে এসেছেন তাদেরও দায়িত্ব যে শিক্ষার্থীদের মন জয় করে তাদের স্বার্থে কাজ করে যাওয়া। ছাত্রদলের বর্তমান সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলা। এক ক্ষেত্রে সবাই একমত যাতে হচ্ছে কোনোভাবে সেই বিগত ফ্যাসিস্ট আমলের যে গণরুম গেস্টরুম কালচার ছিল সেটা যেন কোনোভাবে শিক্ষার্থীদের মাঝে নতুনভাবে ফিরে না আসে। নারী শিক্ষার্থীদের হলগুলোর মধ্যে রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে নতুন কমিটি দেওয়া হয়েছে। আমরা আমাদের কমিটিকে ডাকসু প্রস্তুতির অংশ হিসেবে দেখছি এবং আমরা প্রকাশ্যভাবে হচ্ছে স্টুডেন্টদের কাছে যেতে চাচ্ছি, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে চাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা ঘোষণা করেছে। সেই 31 দফায় নারীদের নিয়ে যে নারী এবং পুরুষের যে সহাবস্থান এটুকু নিশ্চিত করার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের কমিটি কাজ করে যাবে। কমিটিগুলোর আকারে বেশ ভিন্নতা লক্ষ্য করা গেছে। হাজী মোহাম্মদ মহসিন হলে 61 সদস্যের বড় কমিটি ঘোষণা করা হলেও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে মাত্র 3 সদস্যের কমিটি দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর থেকেই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ছাত্রদলের মাঝে। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের অবস্থান আরও সুসংহত করল সংগঠনটি, যা আগামী দিনের ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।